আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এইচএসসি 2023 এর ঢাকা বোর্ডে আসা ম্যাট্রিক্স ও নির্ণায়কের একটা প্রবলেম সলভ করব। তো এখানে বাকি দুটো প্রশ্নও আছে, ওগুলো আমি পরে ক্রমান্বয়ে অ্যাড করে দিব, বোর্ডে না হলে সবগুলো একসাথে লেখা সম্ভব না। তো প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে এ একটা ম্যাট্রিক্স যার সারি সংখ্যা একটা আর কলাম সংখ্যা হচ্ছে তিনটা, এবং বি অন্য একটা ম্যাট্রিক্স যার সারি সংখ্যা তিনটা এবং কলাম সংখ্যা একটা। যদি তাই হয় তাহলে বলা হচ্ছে এ বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করতে। তো এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করার পর সেটাকে আমরা ট্রান্সপোজ করতে হবে, তাহলেই আমরা এ বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তো আমরা যদি ক নাম্বার সমাধান করি, প্রথমে আমাদের এ এবং বি কে গুণ করতে হবে। তো আমাদের এ দেওয়া আছে, আমরা ডিরেক্ট যদি এ বি লিখি তাহলে আমাদের এ দেওয়া আছে, আমরা এই ফরম্যাটে লিখছি 1 2 3, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখছি, এবং বি হচ্ছে ইনটু বি হচ্ছে আমার কত 3 2 1। এখন এই দুইটা ম্যাট্রিক্স আমাকে বলছে গুণ করার পর ট্রান্সপোজ নির্ণয় করতে, তার মানে আমি বুঝে গেছি যে এই দুইটা ম্যাট্রিক্স আমার গুণযোগ্য। আর গুণযোগ্য হওয়ার ক্ষেত্রে যে শর্তটা ছিল যে প্রথমটার ক্ষেত্রে যেমন এইটার মাত্রা কত, সারি সংখ্যা হচ্ছে একটা, কলাম সংখ্যা 3, তার মানে 1/3, ঠিক আছে। আর বি এর ক্ষেত্রে সারি সংখ্যা 3, কলাম সংখ্যা 1, তাহলে 3/1। তো এই দুইটা তখনই গুণযোগ্য হবে যখন এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে। অর্থাৎ এই যে 1/3 এবং 3/1 এর কলাম সংখ্যা এবং বি এর সারি সংখ্যা এই দুইটা সমান হবে, এবং তাহলেই এ এবং বি গুণযোগ্য হবে। আর এ এবং বি গুণ করলে আমি যেই ম্যাট্রিক্সটা পাবো তার মাত্রা হবে এই 1 এবং এই 1, অর্থাৎ 1/1। অর্থাৎ ওই এ বি ম্যাট্রিক্সটার সারি সংখ্যাও হবে 1 এবং কলাম সংখ্যাও হবে একটা। তো এখন গুণ করার ক্ষেত্রে আমরা জানি যে ম্যাট্রিক্সের গুণ করার ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সটার সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের আমি ভুক্তিগুলোকে গুণ করব। আমি যেটা পাবো, যেমন প্রথম ম্যাট্রিক্সের প্রথম ভুক্তির সাথে আমি দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলামটা আছে তার প্রথম উপাদানকে যদি আমি গুণ করে দেই বা ভুক্তিটাকে যদি গুণ করি, তাহলে আমি পাবো 1 × 3 প্লাস, গুণের পদ্ধতি তো আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্সের যে সারিটা আছে ওই সারির উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলামটা আছে, প্রথম কলামটা আছে, ওই কলামের ভুক্তিগুলোকে পর্যায়ক্রমে আমি গুণ করব এবং তাদের গুণফলগুলোকে আমি যোগ করব। তো 1 এর সাথে আমার 3 গুণ হয়েছে, তার সাথে আমি কি যোগ করব 2 × 2, এইটার দ্বিতীয় ভুক্তির সাথে এইটার কলামের দ্বিতীয় ভুক্তি আমি গুণ করব এবং যোগ করে দিব, এবং লাস্টে যেটা হবে 3 × 1। এখন এই দুটো সমান হলে কেন গুণযোগ্য হবে, কারণ দেখো এখানে যদি এক্সট্রা কোনো একটা ভুক্তি থাকতো কিন্তু এখানে যদি না থাকতো তাহলে তুমি এইটাকে কার সাথে গুণ করতে, বা এইখানে যদি এক্সট্রা কোনো ভুক্তি থাকতো এবং এইখানে যদি শুধু এই তিনটাই থাকতো, তো এটার সারি বরাবর আছে 4টা, এটার কলাম বরাবর থাকতো 3টা, তখন তুমি এক্সট্রা যেটা আছে তাকে কার সাথে গুণ করতে, তো তাকে তো গুণ করতে পারতা না। তো সেই কারণেই এদের প্রথমটার যে কলাম সংখ্যা এবং দ্বিতীয়টার যে সারি সংখ্যা এই দুইটা সমান থাকা লাগে। এন্ড আমরা যদি এটাকে সরল করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3 প্লাস হচ্ছে 2 × 2 অর্থাৎ 4 প্লাস 3 3 3 6 আর 4 হচ্ছে 10। তো এই হচ্ছে আমাদের এবি ম্যাট্রিক্স, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এবি ম্যাট্রিক্স। এখন এইটাকে ট্রান্সপোজ করতে হবে বা এর বিম্ব ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি আমরা নির্ণয় করি, ক্যাপিটাল টি অথবা স্মল টি দিয়েও এটাকে প্রকাশ করা যায়। তো এই ক্ষেত্রে এটা তো তেমন কোনো চেঞ্জ হবে না, কারণ হচ্ছে আমরা বিম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি পড়ছি যে সারিগুলা কলামে কনভার্ট হবে, কলামগুলা সারিতে কনভার্ট হবে। বাট দেখো এই ম্যাট্রিক্সটা কিন্তু 1/1,
ঠিক আছে, 1/1 মাত্রার ম্যাট্রিক্স। তো এই ক্ষেত্রে আমার সারি একই থাকবে, কলামও একই থাকবে এবং এর উপাদানও একটাই। তো সেই কারণে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার কোনো চেঞ্জ হবে না, এন্ড এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমাদের খ নম্বরে বলা হচ্ছে দৃশ্যকল্প একে উল্লেখিত সমীকরণ জোট নির্ণায়কের সাহায্যে সমাধান করো। তো দৃশ্যকল্প একে আমাদের 3টা সমীকরণ দেওয়া আছে। তো এইটাকে আমরা বলছে সমাধান করতে কিভাবে, নির্ণায়কের সাহায্যে। এখন এইটাই কিন্তু আমাদের ক্রেমার পদ্ধতি। আমরা ক্রেমার পদ্ধতিতে দেখছিলাম যে প্রথমে আমরা মানে একটা নির্ণায়ক এমন নির্ণয় করি যেখানে এক্স ওয়াই এবং জেড এর সহগগুলোকে নিয়ে তারপর আমরা কি করি যে ধ্রুবক সহ একবার ডিএক্স একবার ডিওয়াই একবার ডিজেড নির্ণয় করি। তো আমরা এটাকে ওইভাবেই সমাধান করব। তো প্রথমে আমরা কি করব, ওই যে নির্ণায়কটা আমাদের কাজে লাগবে ডি, যেটা এক্স ওয়াই এবং জেড এর সহগগুলো নিয়ে আমি তৈরি করতেছি। তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমার এক্স এর একটা কলাম হবে, ওয়াই এর একটা কলাম হবে, জেড এর একটা কলাম হবে। তো এক্স এর সহগগুলো নিয়ে যে প্রথম কলামটা সেটা হচ্ছে 1 1 1, কারণ 3টা সমীকরণে এক্স এর সহগ হচ্ছে 1। এবং আমাদের দ্বিতীয় যে কলামটা হবে সেটা হচ্ছে ওয়াই এর সহগ নিয়ে। তো দ্বিতীয় কলামের প্রথম ভুক্তিটা হবে 1, কারণ এইটার সহগ হচ্ছে 1। আর পরে হচ্ছে 2, তাই আমরা লিখব 2 এন্ড তারপর হচ্ছে 1। তৃতীয় কলামটা হবে 1 1 2। তো এখন ডি যদি আমরা নির্ণয় করে ফেলি, এর মানটা যদি আমরা নির্ণয় করে ফেলি, সেটা হচ্ছে আমি প্রথম সারি বরাবর আমি বিস্তার যদি করি, তাহলে 1 ইন্টু প্রথম সারি বরাবর বিস্তার করতেছি, তাহলে এটা বাদ, তাহলে 2 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু 1, অর্থাৎ 2 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু 1। এখন এই জিনিসটা যদি তোমাদের কাছে কঠিন লাগে তাহলে এভাবে চিন্তা করতে পারো যে 1 ইন্টু তারপর হচ্ছে যে তার সহগুণক, ঠিক আছে, 1 ইন্টু তার সহগুণক। তো প্রথমটার ক্ষেত্রে তো সহগুণকের চিহ্ন তো পজিটিভই আসবে। আর সহগুণক আমরা কিভাবে নির্ণয় করি, তখন এটাকে আমি জাস্ট একটু দেখাই দিই যে এই জিনিসটা কিভাবে আসছে। সেটা হচ্ছে যে আমার 1 তো 1 এর মতোই থাকবে, আর এখানে একটা নির্ণায়ক হবে। এই যে 1টা যে সারিতে এবং যে কলামে আছে, এটা বাদে অবশিষ্ট যে অংশটুকু আছে তাকে নিয়ে আমি একটা নির্ণায়ক গঠন করব। সেটা কি হবে, 2 1 1 2। তো এই নির্ণায়ককে যদি আমি সমাধান করি তাহলে আমি এই জিনিসটা পাবো। সেটা কিভাবে, যেমন 2/2 নির্ণায়কের ক্ষেত্রে আমরা কিভাবে করছি যে মুখ্য কর্ণ, এটা তো মুখ্য কর্ণ, তো মুখ্য কর্ণ বরাবর প্রথমে ভুক্তিগুলোকে গুণ করব। সেটা হচ্ছে 2 ইন্টু 2 মাইনাস গৌণ কর্ণের গুলোকে গুণ করব 1 ইন্টু 1। এন্ড এইটা আমি সরাসরি এখানে লিখছি। তো আমি আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, কারণ দেখা গেছে যে যারা বোর্ড কোশ্চেন আসলে সলভ করে বা ওইখানে প্রবলেম ফেস করে তারা অলরেডি হচ্ছে যে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করেই আসে। আর হচ্ছে যে এইচএসসির আগেই মোস্ট অফ দ্য কেস স্টুডেন্টরা বোর্ড কোশ্চেন সলভ করে থাকে। তো এইটা তো আমরা বুঝলাম যে এটা কিভাবে আসছে। এন্ড তারপরে আমি যেহেতু বলছি যে আমি প্রথম সারি বরাবর বিস্তার করতেছি, তার মানে আমি প্রথম সারি বরাবর যদি বিস্তার করি, আমার প্রথম ভুক্তিটা হয়েছে, এবার আমি দ্বিতীয় ভুক্তি নিয়ে কাজ করব। তো দ্বিতীয় ভুক্তির ক্ষেত্রে আমার প্রথমে দেখতে হবে যে সহগুণকের চিহ্নটা কি। তো দ্বিতীয় ভুক্তির ক্ষেত্রে আমরা জানি যে প্রথম সারি বরাবর দ্বিতীয় ভুক্তির ক্ষেত্রে সহগুণকের চিহ্ন হচ্ছে নেগেটিভ, তাই আমি লিখব মাইনাস। আর যেহেতু দ্বিতীয় ভুক্তি হচ্ছে 1 ইন্টু, এবার আমি কি করব, দ্বিতীয় ভুক্তির ক্ষেত্রে এরকম একটা নির্ণায়ক চিন্তা করব। আমি তো এটা প্রথমে শর্টকাটে দেখাইছি যে এই লাইন ডিরেক্ট এই লাইন লিখলেও হবে, কারণ দেখা গেছে এইরকম ম্যাথগুলো যেগুলো ক্রেমার পদ্ধতি, এখানে অনেকগুলো নির্ণায়ক বের করা লাগতে পারে। তো প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে সহগুণক নির্ণয় করে দেখানো, এটা আসলে অনেকটাই টাইম কস্টিং। তো আমরা সেকেন্ড যে ভুক্তিটা নিয়ে কাজ করতেছি, সেই ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে ওই ভুক্তিটা যে সারি এবং কলামে আছে, যেমন এই ভুক্তিটা এই সারিটাতে আছে এবং এই কলামটাতে আছে, তো এগুলা বাদ, তাহলে অবশিষ্ট যে সারি এবং কলাম আছে তাহলে অবশিষ্ট কে আছে। আমি যদি নির্ণায়কটা ডিরেক্ট এখান দিয়ে দেখাই যে দ্বিতীয় ভুক্তির ক্ষেত্রে,
দ্বিতীয় ভুক্তির ক্ষেত্রে আমার নির্ণায়কটা পাবো কি 1 1 1 2 1 1 1 2। আচ্ছা, তার মানে এই নির্ণায়কটা আমি সলভ করে এখানে লিখবো, অর্থাৎ এর মানটা নির্ণয় করব আমি। তো আমি কি বলছিলাম যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোকে গুণ করে দিব। মুখ্য কর্ণ বরাবর ভুক্তি হচ্ছে 1 × 2 1 × 2 গুণ করে দিলাম, মাইনাস গৌণ কর্ণের গুলা 1 × 1 1 × 1। তাহলে এই আমাদের দ্বিতীয় ভুক্তির ক্ষেত্রে আমাদের কাজ করা শেষ। এবার আমরা তৃতীয় ভুক্তির নিয়ে কাজ করব। তো তৃতীয় ভুক্তির ক্ষেত্রে সহগুণকের চিহ্ন আমরা জানি পজিটিভ। এখন তাই আমি লিখবো যে প্লাস এন্ড ভুক্তিটা কি 1, তো সেখানে 1 × এরপর এর নির্ণায়কটা মানে এর তৃতীয় ভুক্তিটা, এই যে তৃতীয় ভুক্তি আছে এইটা যে সারিতে আছে, যেমন এই সারিতেই আছে, প্রথম সারিতেই আছে, আর যে কলামে আছে এই কলামে আছে, তার মানে এই দুইটা বাদে অবশিষ্ট যেই ভুক্তি আছে তাদের নিয়ে আমি যে নির্ণায়কটা পাবো তাকে সমাধান করে এখানে লিখব। তো এইখান থেকে আমি যে নির্ণায়কটা পাচ্ছি সেটা হচ্ছে 1 1 1 1 2 1, এই নির্ণায়কটা আমি পাচ্ছি। ঠিক আছে, 3 নাম্বার ভুক্তির ক্ষেত্রে, 3 নাম্বারের মানে প্রথম সারির 3 নাম্বার ভুক্তির ক্ষেত্রে। তো এখন এইটাকে যদি আমি সমাধান করি তাহলে কি হবে, এই দুইটা আগে গুণ 1 × 1 1 × 1 মাইনাস 1 × 2 বা 2 × 1 1 × 2। এই হচ্ছে আমার এই নির্ণায়কের মান, যেটা আমি প্রথম সারি বরাবর বিস্তার করে পাইছি। তোমরা প্রথম কলাম বরাবর বিস্তার করেও করতে পারো। আর রইলো যে এখানে চিহ্নগুলা, এটা আমি আশা করি তোমরা জানো, বাট আমি যদি সংক্ষেপে বলি যে এই জিনিসটা আমরা বইও দেখছি এইরকম ভাবে তারা দেখাইছে যে 3/3 ম্যাট্রিক্সের নির্ণায়কের ক্ষেত্রে যে প্লাস মাইনাস প্লাস তারপর মাইনাস প্লাস এরকম ভাবে যায়। তো এইটাও নির্ণয় করা যায় সহগুণক থেকেই। সহগুণকের চিহ্নের ক্ষেত্রে আমরা জানি ফর্মুলাটা ছিল যে -1 টু দি পাওয়ার r প্লাস c, যে কোনো একটা ভুক্তির ক্ষেত্রে আরটা কি ভুক্তিটা কততম রোতে আছে বা সারিতে আছে, সিটা কি সিটা হচ্ছে সে কততম কলামে আছে। যেমন আমি প্রথম ভুক্তির ক্ষেত্রে পজিটিভ কিভাবে ধরছি, প্রথম ভুক্তির ক্ষেত্রে চিহ্নটা পজিটিভ এই কারণে হয়েছে কারণ প্রথম ভুক্তিটা প্রথম সারিতে আছে। তার মানে এখানে r প্লাস c, যেমন -1 টু দি পাওয়ার r এর ভ্যালু কত 1 প্লাস c কয় নাম্বার কলামে আছে, প্রথম কলামে আছে, তাই c এর ভ্যালু 1। তাহলে এটা আমরা কি পাবো -1 টু দি পাওয়ার 2 এন্ড -1 এর উপর জোড় সংখ্যা, পাওয়ার আকারে জোড় সংখ্যা, তার মানে এটা পজিটিভ হয়ে যাবে। তো সে কারণে এখানে আর আমরা প্লাস লিখি নাই, কারণ প্লাস লেখা যে কথা না লেখা একই কথা। আর এখানে তো আমরা পরেরটা মাইনাস হয়েছে কারণ দ্বিতীয় ভুক্তির ক্ষেত্রে এই r এর ভ্যালু কিন্তু আমার একই আছে, মানে 1ই হবে, কিন্তু c সেটা 2 নাম্বার কলামে আছে, তো সে কারণে এখানে তখন 2 হয়ে যাবে আর এইখানে তখন হবে 3। তার মানে বিজোড় একটা সংখ্যা পাওয়ার আকারে আছে, তাই এটা নেগেটিভই থাকবে যে -1, এন্ড এই কারণে এখানে মাইনাসটা চলে আসছে। প্লাস মানে এটা তো মূলত মূল ফর্মুলা ছিল সবগুলা সহগুণক এবং ওই ভুক্তি এন্ড প্রত্যেকে যোগ, তো এই যোগের সাথে তো এই প্লাসের সাথে তো আমার এই মাইনাসটা আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, আর পরেরটার ক্ষেত্রে চিহ্নটা পজিটিভ হয়ে গেছে, তো সে কারণে এটাকে আমি ডাইরেক্ট প্লাসই লিখছি। তো এই হচ্ছে এখান থেকে আমি এখন ডি এর ভ্যালুটা মানে এই যে নির্ণায়ক x y z এর সহগগুলোকে নিয়ে আমি যে নির্ণায়কটা গঠন করছি তার মান হবে আমি এখান থেকে পেয়ে যাব। এখন আমরা যদি এর মানটা নির্ণয় করি সেখানে আমরা পাবো যেটা সেটা হচ্ছে এখানে হবে আমাদের 4 - 1 মাইনাস 2 - 1 2 - 1 প্লাস 1 - 2 1 - 2, তাহলে এখানে হচ্ছে 3 মাইনাস এখানে হচ্ছে 1 প্লাস হওয়ার কথা, বাট এখানে 1 - 2, সো এটাও হচ্ছে -1 তার মানে আমাদের এইটা আমরা কত পাচ্ছি 3 - 2, তো এটা হবে আপনাদের 1। এই হচ্ছে আমাদের ডি এর যে মান, অর্থাৎ x y এবং z এর সহগগুলোকে নিয়ে আমি যে নির্ণায়ক গঠন করছি তার যে মান সেটা হচ্ছে 1।
অ্যান্ড এইটা দেখতেই পাচ্ছি আমরা নট ইকুয়াল টু 0, তার মানে আমাদের এক্স ওয়াই এবং জেড এর মানগুলো মোটামুটি আশা করা যায় বাস্তব মান আসবে। তো এখন আমরা ডিএক্স নির্ণয় করব। ডিএক্স নির্ণয় করার ক্ষেত্রে আমি কার কার সহগগুলোকে নিয়ে নির্ণয় গঠন করব। তো এই জিনিসটা আমি যখন একাডেমিকে মানে এই ধরনের ম্যাথগুলো করতাম, আমি জিনিসটা এভাবে মনে রাখতাম যে আমার ডি হচ্ছে এক্স ওয়াই জেড। তো আমার এখানে কি কি জিনিস আছে? আমার এখানে আছে এক্স ওয়াই জেড এবং কনস্ট্যান্ট। তার মানে কি কি আছে? এক্স ওয়াই জেড এবং কনস্ট্যান্ট সি। তো যখন আমি ডি নির্ণয় করতেছি, সেটা তো আমরা সবাই জানি যে এক্স ওয়াই জেড এর যে সহগ তাদের নিয়ে গঠন করতেছি। তার মানে ডি হচ্ছে আমার এক্স ওয়াই জেড। আর যখন আমি ডিএক্স নির্ণয় করব, তখন যখন আমার এখানে এক্স থাকবে, ডি এর নিচে এক্স থাকবে, জাস্ট এক্সটা তখন এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে কনস্ট্যান্টটা শুধু ওই জায়গায় বসে যাবে। যেমন এটা হবে সি ওয়াই জেড, অর্থাৎ এইখানে আমি যে নির্ণয়টা গঠন করব তা হচ্ছে কনস্ট্যান্ট ওয়াই এর সহগ জেড এর সহগ। আবার আমি যখন ডি ওয়াই নির্ণয় করব, ডি ওয়াই, তখন আমার এই যে মেইন ফরম্যাটটা কিন্তু এক্স ওয়াই জেড। ওইখান থেকে যখন এক্স এর বেলায় আসবে তখন এক্স এর পরিবর্তে সি হবে, যখন ওয়াই এর বেলায় আসবে ডি ওয়াই তখন ওয়াই এর পরিবর্তে সি হবে। তার মানে এক্স সি জেড। আবার আমি যখন ডি জেড নির্ণয় করব, তখন এই এক্স ওয়াই জেড এর মধ্যে জেড এর পরিবর্তে সি বসবে। তার মানে সেটা হবে এক্স ওয়াই সি। তো তোমরা চাইলে অন্য তোমাদের যদি নিজস্ব কোনো সহজ নিয়ম মানে মনে রাখার কোনো নিয়ম থাকে ওইটাও ফলো করতে পারো। বাট আমার কাছে ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে সহজ মনে হইতো যে আমার মেইন ফরম্যাটটা ছিল ডি, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড। আর আমি যখন ডিএক্স নির্ণয় করব, আমার জাস্ট এক্স এর ক্ষেত্রে এক্সটা পরিবর্তন হয়ে কনস্ট্যান্ট আসবে। আবার ডি ওয়াই যখন নির্ণয় করব, তখন ওয়াই এর পরিবর্তে সি আসবে। ডি জেড যখন নির্ণয় করব, তখন জেড এর পরিবর্তে সি আসবে, মানে কনস্ট্যান্ট ওই ধ্রুবক যে ধ্রুবকগুলো আছে ওগুলোকে নিয়ে নির্ণয়কের একটা কলাম হবে। তার মানে আমাদের ডিএক্স যেটা, সেটা হচ্ছে এক্স এর পরিবর্তে আমি কি বলছিলাম, আবার একটু এখানে লিখে রাখি। ডিএক্স হচ্ছে সি ওয়াই জেড। ঠিক আছে, তাহলে সি এর পরিবর্তে কি হবে? 1 2 0, 1 2 0। এবার ওয়াই এর পরিবর্তে কি হবে? 1 2 1। এই যে ওয়াই এর যে সহগগুলো আছে সেগুলা 1 2 এবং 1। তারপরে কে? জেড এর সহগ। তো জেড এর সহগকে 1 1 2, তাহলে 1 1 2। এখন আমরা এই ডিএক্স কে যদি মান নির্ণয় করতে চাই, তাহলে আমরা প্রথম সারি বরাবরও বিস্তার করতে পারি কিংবা প্রথম কলাম বরাবরও বিস্তার করতে পারি। বাট আমরা প্রথম কলাম বরাবর বিস্তার করব, কারণ এখানে একটা জিরো আছে। তো এইটা নিয়ে আর আমাদের নির্ণয় গঠন করতে হবে না, জিরো ইনটু কোনো কিছু হইলে তো এটা জিরোই হবে। তো আমরা জাস্ট দুইটা ভুক্তি নিয়ে এখানে কাজ করলেই হয়ে যাবে। তো আমি যদি এটাকে নির্ণায়কের মান নির্ণয় করতে চাই, আমার প্রথম ভুক্তি আমি এবার কি করছি, আমি এবার কলাম বরাবর বিস্তার করছি, প্রথম কলাম বরাবর। তো এই ক্ষেত্রে প্রথম যে ভুক্তি তার ক্ষেত্রে তো সহগুণকের যে চিহ্ন সেটা পজিটিভ। তো আমি লিখলাম যে 1, এই ভুক্তিটা লিখলাম, এবং এই ভুক্তিটা যে সারি এবং কলামে আছে, যে সারি এবং কলামে আছে ওইটা বাদ দিয়ে, ওই সারি এবং কলাম বাদ দিয়ে যে অবশিষ্ট ভুক্তি আছে তাদের নির্ণায়ক, তাহলে 2 1 1 2 1 2 মাইনাস দ্বিতীয় ভুক্তি। এটার ক্ষেত্রেও কিন্তু এখানে মাইনাস হয়, আমরা দেখছি, কারণ এটা 2 নাম্বার সারি 1 নাম্বার কলামে আছে। তো 2 + 1 তার মানে -1⁻3, তো সেই চিহ্নটাও নেগেটিভই হবে। এন্ড আমার এখানে ভুক্তি হচ্ছে 2। তো এই ভুক্তিটা, এই 2টা যে সারিতে আছে এই সারিতে আছে, আর যে কলামে আছে এই কলামে আছে। ঠিক আছে, যেমন এই 1 ছিল এই সারিতে এই কলামে, বাকিগুলোকে নিয়ে নির্ণায়ক গঠন করছি। এই 2 হচ্ছে এই সারিতে, মাঝখানের সারিতে, এবং এই প্রথম কলামে। তো এই অংশটুকু বাদ দিয়ে বাকি যে অংশটুকু আছে সেটা দিয়ে আমি নির্ণায়ক গঠন করব। তো সেখানে আছে কে কে? সেখানে আছে 1, তারপরে 1 1, এখানে আছে 1 এবং 2।
1 এবং 2। তো এই হচ্ছে আমাদের যে প্রথম কলাম বরাবর বিস্তার। তো 0 দিয়ে কাজ করা লাগতেছে না, কারণ 0 এর সাথে আমি যে নির্ণায়কটাই পাবো সেটা গুণ করলে 0 হবে। তো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2 × 2 minus 1 × 1 minus 2 × 1 × 2 minus 1 × 1। তো এটার মান হচ্ছে 4 - 1 minus 2 × 2 - 1। তো 4 - 1 এখানে হচ্ছে 3 minus 2 × 2 - 1 অর্থাৎ 2 × 1 তাহলে 2। তো এইটার মান হচ্ছে আমাদের 1। সো আমরা dx এর ভ্যালু 1ই পাইছি। তো এখান থেকে আমরা বুঝে গেছি যে x এর মান আসলে কি হবে। তো চাইলে এখানেও x এর মান নির্ণয় করে ফেলতে পারবা, বা চাইলে সবার শেষে dx dy dz বের করার পরে x y z এর মান বের করতে পারবা। এখন আমরা dy নির্ণয় করব। তো dy এর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, y এর ক্ষেত্রে x c এবং z হবে। তো x এর ক্ষেত্রে তো আমরা জানি x হচ্ছে 1 1 1, আর c মানে হচ্ছে যে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট গুলো কি 1 2 এন্ড হচ্ছে 0। তারপর হচ্ছে z, তারপর হচ্ছে z কত 1 1 2 1 1 2। তো এখন চাইলে তোমরা 3 নাম্বার সারি বরাবর বিস্তার করতে পারো dy এর ভ্যালু নির্ণয় করার জন্য। 3 নাম্বার সারি বরাবর, কারণ এইখানেও একটা মানে 0 আছে। তো তোমার বেশি কিছু নিয়ে হিসাব করতে হবে না, জাস্ট দুইটা ভুক্তি নিয়ে হিসাব করবা, একটা তো অটোমেটিক্যালি 0ই আসবে। তো 3 নাম্বার সারি বরাবর যদি আমি বিস্তার করি, 3 নাম্বার সারির যে প্রথম ভুক্তি তার ক্ষেত্রে সহগুণকের চিহ্ন কি হবে দেখো। এই ভুক্তিটা আছে কত নাম্বার সারিতে, এর ক্ষেত্রে আর এর ভ্যালু কত, এর ক্ষেত্রে 3 নাম্বার রোতে আছে, আর এর ভ্যালু হচ্ছে 3। কলাম কত নম্বরে আছে, কলাম আছে প্রথম কলামে। তার মানে এই দুইটার যোগফল হচ্ছে 4, অর্থাৎ মাইনাস এর যে চিহ্ন হবে -1 টু দি পাওয়ার 4, -1 টু দি পাওয়ার 4 হবে, অর্থাৎ এই চিহ্নটা একটা পজিটিভ চিহ্ন আসবে। আর পরেরটা যেটা সেটা হচ্ছে 3 নাম্বার সারি 2 নাম্বার কলামে, অর্থাৎ যোগফল হবে 5, তখন ওইটা নেগেটিভ। তো 0 তে নিয়ে তো আমরা হিসাব করতেছি না, ওইটা এমনিতেই 0 আসবে। তো আমরা প্রথম যে ভুক্তি আছে 3 নাম্বার সারির প্রথম ভুক্তি সেটা হচ্ছে 1। এখন এইটার জন্য প্রথম যে ভুক্তি 3 নাম্বার সারির, এইটা যে সারিতে আছে, এটা আছে কোন সারিতে, এই সারিতে আছে, তো এটা বাদ। আর কোন কলামে আছে, প্রথম কলামে আছে, এই কলামে, সো এইটাও বাদ। এই দুইটা বাদ দিয়ে যে অবশিষ্ট ভুক্তি আছে, কারা কারা আছে, এখানে আছে 1 1 2 1। এই হচ্ছে আমার 3 নাম্বার সারির প্রথম ভুক্তির ক্ষেত্রে। আর দ্বিতীয় ভুক্তি তো 0, তো ওইটা নিয়ে কাজ নাই। এখন হচ্ছে 3 নাম্বার ভুক্তি নিয়ে কাজ করব। এইটার ক্ষেত্রেও কিন্তু আমরা সহগুণকের চিহ্ন পজিটিভ, কারণ এটা 3 নাম্বার সারির 3 নাম্বার কলামে আছে। আমি এখানে জাস্ট বোঝানোর জন্য যে দ্বিতীয়টা হচ্ছে 0, দ্বিতীয় ভুক্তির ক্ষেত্রে হচ্ছে 0, সেজন্য -0 লিখলাম, প্লাস আমার 3 নাম্বার ভুক্তি 2। এখন হচ্ছে 3 নাম্বার ভুক্তি নিয়ে যে নির্ণায়ক, 3 নাম্বার ভুক্তি যে কলামে আছে সেটা বাদ, যে সারিতে আছে সেটা বাদ। আর অবশিষ্ট আছে কারা, অবশিষ্ট আছে 1 1 1 2। তাহলে 1 1 আর হচ্ছে 1 2 1 2। আচ্ছা, এখন এটার মান আমরা নির্ণয় করব। এটার মান যদি আমরা নির্ণয় করি, এখানে তো 1 আছে, এটা থাকা না থাকা একই জিনিস। আর এটা হচ্ছে 1 × 1, তার মানে এটা হচ্ছে 1 - 2 × 1, মানে এটা হচ্ছে 2। আর হচ্ছে প্লাস 2 × 1 × 2, এটা মানে কি 2, 1 × 2 মানে হচ্ছে 2, মাইনাস 1 × 1 মানে হচ্ছে 1। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে -1 তাহলে +2, এটা হচ্ছে আমাদের 1। সো dy এর ভ্যালু আমরা 1 পাইছি।
এখন আমরা ডিজেড নির্ণয় করব। তো ডিজেড এর ক্ষেত্রে আমরা যেটা জানি যে ডিজেড সমান আমরা কি কি নিব, এক্স ওয়াই সি। তো এক্স ওয়াই সি যদি আমরা নেই যে 1 1 1, ওয়াই এর ক্ষেত্রে কি 1 2 1 1 2 1, এবং জেড এর ক্ষেত্রে ডিজেড এর ক্ষেত্রে আমি তৃতীয় যে কলামটা নিব সেটা হচ্ছে সি, অর্থাৎ 1 2 0 1 2 0। তো এইটার ক্ষেত্রেও আমরা তৃতীয় সারি বরাবর বিস্তার করব, কারণ আমার এখানে একটা 0 আছে, বা চাইলে তৃতীয় কলাম বরাবরও নিতে পারো। তো তৃতীয় যে সারি আছে তার প্রথম ভুক্তিটার ক্ষেত্রে আমরা আগে দেখছি যে সহগুণক হচ্ছে পজিটিভ। তো এইখানে 1 ইনটু আমার এইটা, তাহলে এই বরাবর বাদ, এই বরাবর বাদ, আর আমার থাকে 1 2 1 2 1 2 1 2। তারপরেরটা হচ্ছে মাইনাস 1 ইনটু আমার পরের যেই ভুক্তিটা, এই যে আমার 1, এটার ক্ষেত্রে এইটা বাদ যাবে, এইটা বাদ যাবে, তাহলে আমার থাকবে 1 1 1 2 1 1, আর হচ্ছে 1 2। এই জিরোকে নিয়ে তো করার প্রয়োজন নাই, কারণ এটা আমরা জানি যে পুরাটাই জিরো চলে আসবে। তো আমি তারপর লিখে দিলাম যে প্লাস 0। এখন 1 ইনটু 2, তার মানে হচ্ছে 2 মাইনাস 2 ইনটু 1, এটাও হচ্ছে 2 মাইনাস 1 ইনটু 2 মানে হচ্ছে 2 মাইনাস 1 ইনটু 1 মানে হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে 1 ইনটু 2 মাইনাস 2 অর্থাৎ 0, তাহলে এটা হচ্ছে 0 মাইনাস 1 ইনটু 2 মাইনাস 1, এটা হচ্ছে মাইনাস 1। তার মানে আমাদের ডিজেড হচ্ছে মাইনাস 1, এটা হচ্ছে কি ডিজেড। এখন আমরা এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয় করব। বলছে যে সমীকরণ জোট নির্ণয়ের সাহায্যে সমাধান করো মানে হচ্ছে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে। তো আমরা জানি যে ক্রেমারের পদ্ধতিতে আমরা এটা দেখছি যে এক্স এর ভ্যালু আমরা কিভাবে নির্ণয় করব, এক্স ইকুয়াল টু ডিএক্স ডিভাইডেড বাই ডি। এটা হচ্ছে আমাদের এক্স এর মান নির্ণয়ের পদ্ধতি। তো আমরা ডিএক্স কত পাইছি, ডিএক্স পাইছি আমরা 1, আর আমরা ডিও পাইছি 1, তার মানে আমাদের এক্স এর মান হচ্ছে 1। এবার ওয়াই এর ক্ষেত্রে কি, ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে dy ডিভাইড বাই ডি। dy এর ভ্যালু কত, dy এর ভ্যালু হচ্ছে 1, dy এর ভ্যালু হচ্ছে 1, আর d এর ভ্যালু তো 1ই। তো আমরা এখানেও y এর ভ্যালুও পাচ্ছি 1। এখন কথা হচ্ছে আমরা z এর ভ্যালু নির্ণয় করব। z এর ক্ষেত্রে কি আমরা লিখতে পারি, z এর ক্ষেত্রে লিখতে পারি dz ডিভাইড বাই d। তো dz এর ভ্যালু কত, dz এর ভ্যালু হচ্ছে -1, আর d এর ভ্যালু হচ্ছে 1, তো এটা হচ্ছে আমাদের -1। তো এই হচ্ছে আমাদের x y এবং z এর মান, এন্ড এটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে যে সমাধান করো মানে হচ্ছে x y এবং z এর ভ্যালু নির্ণয় করো। তো এটাকে চাইলে তোমরা এভাবে নির্ণয় করতে পারো যে x, y, z ইকুয়াল টু আমরা x y z এর মান কি পাইছি 1 1 এবং -1, তাহলে 1, 1, -1, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমাদের গ নম্বরে বলা হচ্ছে দৃশ্যকল্প 2 থেকে প্রমাণ করা যে d ইকুয়াল টু s কিউব, যেখানে s ইকুয়াল টু p প্লাস q প্লাস r। আমরা যদি ডিটাকে সমাধান করি, তো এটাকে আমরা কি করতে পারি, প্রথমত আমরা এই যে তিনটা রো আছে না, এই তিনটাকে আমরা যোগ করব। তিনটা যোগ করে আমি একে এটা প্রতিস্থাপন করব, যেটাকে নির্ণায়কের ধর্মাবলিতে আমরা দেখছিলাম। তো এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে রো 3। তিনটা রোকে আমি যোগ করে একে প্রতিস্থাপন করব। কেন করতেছি এটা আমরা পরে বুঝতে পারবো। তার মানে আমরা যে অপারেশনটা করছি এখানে সেটা হচ্ছে r1 প্রাইম হবে r1 প্লাস r2 প্লাস r3। তো এইটা হচ্ছে আমাদের r1
এটা হচ্ছে R2 এন্ড এইটা হচ্ছে R3। এখন আমি কি করলাম, আমি এই তিনটাকে যোগ করে একে রাখলাম। তার মানে আমি যখন এইখানে সরলটা করব আমি যেটা পাবো p মাইনাস কিউ মাইনাস আর, এই কিউটা যখন এটার সাথে যোগ হবে তখন সেটা হবে 2q প্লাস 2q, এই আরটা যখন এটার সাথে যোগ হবে তখন সেটা হবে প্লাস 2r। আর নিচে তো 2 আছে। আবার প্রথম সারির দ্বিতীয় ভুক্তির ক্ষেত্রে হবে এই তিনটাই যোগ করে যেটা পাবো সেটা। তো এইখানে যখন এটার সাথে আমি এই দুইটা যোগ করে দিচ্ছি তখন আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2p প্লাস কিউ মাইনাস আর মাইনাস পি, আর এইটাও যখন এখানে যোগ হয়ে যাবে তখন সেটা হবে 2r প্লাস 2r ডিভাইডেড বাই 2। এবং 3 নাম্বার যেই ভুক্তিটা হবে প্রথম সারির সেটা কি হবে, সেটা হবে আমাদের 2p প্লাস 2q প্লাস আর মাইনাস পি মাইনাস কিউ ডিভাইড বাই 2। তো এই হচ্ছে আমাদের R1 প্রাইম বা বর্তমানে যেই আমাদের প্রথম সারিটা আছে বা রো 1 আছে সেইটা। আর আমাদের এই দুইটা রো কিন্তু আগের মতোই হবে কারণ এখানে আমরা কোনো চেঞ্জ করি। এখন আমি যদি এটাকে সরল করি এখানে আমার কি থাকে p প্লাস কিউ প্লাস আর ডিভাইড বাই 2, এখানেও সেম জিনিস এইখানেও সেম জিনিস। তো নির্ণায়কের ক্ষেত্রে আমি এই সারিটা থেকে p প্লাস কিউ প্লাস আর ডিভাইড বাই 2 কে কমন নিতে পারি, এন্ড কমন নিলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 8 ইন্টু p প্লাস কিউ প্লাস আর ডিভাইড বাই 2, এই জিনিসটাকে আমি কমন নিছি। তাহলে আমার কি থাকে, তো এই জিনিসটা আমরা পাই যখন আমরা এটাকে p প্লাস কিউ প্লাস আর ডিভাইড বাই 2 কে আমরা যখন কমন নিই। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর, আর হচ্ছে এখানে যে নির্ণায়কটা আছে। এখন এই যে প্রথম কলাম এবং এই যে দ্বিতীয় কলাম, আমি যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বাদ দিয়ে আমি প্রথম কলামে প্রতিস্থাপন করি, আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামকে বাদ দিয়ে দ্বিতীয় কলামে প্রতিস্থাপন করি, তাহলে আমরা এখানে দুইটা জিরো পেয়ে যাব, যে এখানে একটা জিরো এখানে একটা জিরো, তারপর আমরা বিস্তার করে দিব। এন্ড এটা করলে দেখা যাবে যে আমরা প্রমাণের দিকেও অনেকটা আগায় গেছি। তো এখন হচ্ছে এটা থেকে আমরা এটা বাদ দিচ্ছি, দেওয়ার ফলে আমি এখানে একটা জিরো পাচ্ছি। এইটা থেকে যখন এইটা বাদ দিব তখন আমি পাবো 2q মাইনাস, আমি যেটা পাচ্ছি 2q মাইনাস কিউ প্লাস আর প্লাস পি ডিভাইড বাই 2, আর এখানে আর মাইনাস আর, তার মানে এটা জিরো। আবার দ্বিতীয় কলাম থেকে আমি তৃতীয় কলাম বাদ দিচ্ছি, তাহলে 1 মাইনাস 1, অর্থাৎ এখানেও একটা জিরো, এখানে আরেকটা জিরো। তারপর কি করতেছি যে কিউ মাইনাস আর মাইনাস পি মাইনাস 2q, কিউ মাইনাস আর মাইনাস পি মাইনাস 2q ডিভাইড বাই 2। আর এখানে কি হবে, এখানে হবে 2r মাইনাস 2r মাইনাস আর প্লাস পি প্লাস কিউ ডিভাইড বাই 2। আর 3 নাম্বারটা কি হবে, 3 নাম্বার কলামটা যা আছে তাই থাকবে, 3 নাম্বার কলামটা যা আছে তাই থাকবে 1, তারপর হচ্ছে কিউ, তারপর হচ্ছে আর মাইনাস পি মাইনাস কিউ ডিভাইড বাই 2। তো আমরা এখানে লিখে দিচ্ছি যে আমরা এখানে কি কি চেঞ্জ করছি, যে আমরা c1 প্রাইম যেটা পাইছি সেটা হচ্ছে c1 মাইনাস c2, আর আমরা c2 প্রাইম যেটা পাইছি সেটা হচ্ছে c2 মাইনাস
C3 এন্ড এখন আমরা এখান থেকে আরো কিছু জিনিস বের করতে পারবো। এখন এখানে 4 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর আছে, তো আমি যদি কলাম ওয়াইজ চিন্তা করি, আমি প্রথম কলাম থেকে পি প্লাস কিউ প্লাস আর ডিভাইড বাই 2 কমন নিতে পারি। তো এটা যদি আমি কমন নেই, আমার কি থাকে, পি প্লাস কিউ প্লাস আর ডিভাইডেড বাই 2। আবার একই রকম ভাবে দ্বিতীয়টার থেকেও আমি একটা পি প্লাস কিউ প্লাস আর ডিভাইড বাই 2 কমন নিতে পারি। যেমন এইখানে পি প্লাস কিউ প্লাস আর ডিভাইড বাই 2 আছে, বাট এইখানে যেটা আছে সেটা দেখো, এখানে আছে মাইনাস পি মাইনাস কিউ মাইনাস আর ডিভাইড বাই 2, এই জিনিসটা আছে। তো আমি যদি একটা মাইনাস কমন নিয়ে নেই তাহলে হয়ে যাবে পি প্লাস কিউ প্লাস আর ডিভাইড বাই 2। তো এটা যদি কমন নেই তাহলে এখানে একটা মাইনাস 1 থাকবে। আর এই দুইটা কমন নেওয়ার পর আমার যে নির্ণায়কটা থাকে সেটা হচ্ছে 0 1 0, আর এইখানে থাকবে 0 মাইনাস 1 1, এইখানে থাকবে 1 কিউ আর মাইনাস পি মাইনাস কিউ ডিভাইড বাই 2। তো এখন আমরা এই জিনিসটাকে সরল করে দেই, সরল করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণ তার কাছাকাছি চলে যেতে পারবো। তো এখান থেকে 4 উপরে আছে, নিচেও 4 আছে, তো এটা কাটা চলে যাবে, আর এখানে থাকবে আমাদের পি প্লাস কিউ প্লাস আর হোল কিউব। এন্ড এইখান থেকে আমি যদি প্রথম সারি বরাবর বিস্তার করি, প্রথম সারি বরাবর বিস্তার করলে আমার এখানে একটা 0 আছে, একটা 0 আছে, এই দুইটার হিসাব বাদ। তৃতীয়টার ক্ষেত্রে সহগুণকের চিহ্ন হচ্ছে পজিটিভ। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই দুইটার ক্ষেত্রে তো 0ই আসবে, তো এটা না লিখলেও হবে, আমরা জাস্ট তৃতীয় ভুক্তি যেটা প্রথম সারির সেটা নিয়ে কাজ করব। তো প্লাস 1 বা শুধু 1 ইনটু এইটা যে সারিতে এবং যে কলামে আছে সেটা বাদ যাবে, তো এই সারি এবং এই কলাম বাদ যাবে, আর বাকি এতটুকু নিয়ে নির্ণায়ক ঘটিত হবে, যাকে সমাধান করলে আমরা পাবো 1 ইনটু 1 মানে হচ্ছে 1 মাইনাস 1 ইনটু 0 তার মানে 0 মাইনাস 0, তার মানে 1 মাইনাস 0 মানে হচ্ছে 1, 1 ইনটু 1 মানে হচ্ছে 1, আর পুরোটার সাথে 1 গুণ আকারে আছে, মানে এই জিনিসটাই থাকবে। তার মানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর হোল কিউব। এন্ড এইটা সমান আমি কি জানি, আমাকে প্রশ্নে বলা হচ্ছে এটা সমান s, তাহলে আমি লিখতে পারি যে s কিউব। এন্ড এইটাই আমার কাছে চাওয়া হয়েছিল যে প্রমাণ করো d সমান s কিউব, এন্ড আমরা দেখাইছি যে d থেকে আমরা s কিউব পেয়েছি। তাহলে আমরা লিখে দিতে পারি যে প্রমাণিত বা প্রুভড। তো এই ছিল আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো আমরা পরবর্তীতে অন্য কোনো প্রবলেম সলভ করব।